সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের জ্যামিতি বিষয়টা বোঝার জন্য বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর সেই বেসিক বিষয়গুলোর মধ্যে ইনক্লুড ছিল বিন্দু, রেখা এবং কোণ। আর আজকে আমরা গত ক্লাসে আলোচ্য বিষয়গুলোর উপরে পরীক্ষায় যেভাবে অবজেক্টিভ আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, সেই টাইপের এমসিকিউগুলো কীভাবে আমরা সলভ করতে পারি আমরা সেগুলো চেক করব। তো বোর্ডে আমরা অনেকগুলো প্রশ্ন লিখছি এবং এই প্রশ্নগুলো সবগুলোই কোনো না কোনো বোর্ডে কখনো না কখনো আসছে। অর্থাৎ একটা ক্লাস 9 স্ট্যান্ডার্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষায় এই যে ছোট ছোট বিষয়গুলো থেকে 1 নাম্বারের প্রশ্ন প্রায় সময় দিতে দেখা গেছে। এসএসসি পরীক্ষা বাদেও জবের বইগুলো যখন আমরা দেখলাম বা জব সার্কুলারের যে প্রশ্নগুলো হয় জবের জন্য, সেগুলো তো আমরা দেখলাম যে এই প্রশ্নগুলা এখন যে বোর্ডে যে প্রশ্নগুলো আমরা লিখলাম এগুলার টাইপের প্রশ্নগুলো বারবার একটা করে পরীক্ষায় অনেকবার আসছে। নিবন্ধনের প্রশ্ন দেখলাম এই প্রশ্নগুলো এমসিকিউতে আসছে। তো আমরা আলোচনা করব যে আজকে এই এমসিকিউগুলো কীভাবে সলভ করতে পারি সে বিষয়ে এবং খুব দ্রুত আনসার করার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট আমরা প্রথম প্রশ্নটার দিকে যাই। প্রশ্নে বলছি কি, দেখো, কোণ বি ও সি এর পূরক কোণ ও সম্পূরক কোণ কোনটি? এখানে প্রশ্নে পরীক্ষায় শুধু বি ও সি এর পূরক কোণ কোনটি জিজ্ঞেস করছে। আমি জাস্ট এটাতে সম্পূরক কোণ কোনটি সহ অ্যাড করে দিছি যাতে আমরা দোনোটা একসাথে শিখতে পারি। ওকে, তো আমরা গত ক্লাসে যেটা জানছিলাম যে পূরক কোণ কাকে বলে। কোনো একটা কোণ ধর 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 মাইনাস 30 ডিগ্রি। ওকে, অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ 90 মাইনাস 30 ডিগ্রি। ওকে, তো এখন এখানে আমাকে সেই সেম কনসেপ্টে পূরক কোণ কোনটা জিজ্ঞেস করছে। তো একটু খেয়াল করো, কোনো জায়গায় তুমি যদি এরকম একটা জিনিস দেখতে পাও আর এখানে এরকম বক্স আকারে দেওয়া থাকে, এই বক্স আকারে দেওয়া মানে হচ্ছে এই রেখা এবং এই রেখা একজনের সাথে সমকোণে আছে। আমরা সমকোণ পড়ছিলাম গত ক্লাসে। সমকোণ কাকে বলে? সমকোণ মানে হচ্ছে এটা 90 ডিগ্রিতেই আছে, অর্থাৎ এই রেখা এবং এই রেখা 90 ডিগ্রিতে অবস্থিত। এখন দেখো, আমাদের এখানে দেখতে পাচ্ছি এই ও বি এবং এই ও ডি, এই দুজনের মাঝখানে একটা বক্স আকারের চিহ্ন দিছে। প্রশ্নে কোথাও বলে নাই যে বি ও ডি, খুব ভালো করে খেয়াল করো কার নাম পড়তেছি, বি ও ডি, এই কোণটা প্রশ্নে কোথাও বলে নাই 90 ডিগ্রি, কিন্তু এখানে বক্স দেওয়া আছে মানে হচ্ছে এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন এটা যদি 90 ডিগ্রি হয়, মানে বি ও ডি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বি ও সি এর পূরক কোণ হবে যে বি ও সি এর সাথে এই সি ও ডি কে যদি যোগ করি তাহলেই তো 90 ডিগ্রি হবে। বি ও সি এর সাথে আমি যদি সি ও ডি কে যোগ করে দিই বা জোড়া লাগাই দিই তাহলেই তো 90 ডিগ্রি হবে। অন্যভাবে যদি বুঝতে চাও তাহলে এই ওসি রেখাটা আসলে এই 90 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করছে। এই ওসি রেখাটা এই 90 ডিগ্রিকে দুইটা কোণে ভাগ করছে। তো এখন বি ও সি এর পূরক কোণ হবে যে সেই কোণ যে তাকে 90 ডিগ্রি হতে সাহায্য করবে। তাহলে এখন বি ও সি এর সাথে সি ও ডি কে যদি জোড়া লাগানো যায় তাহলেই শুধুমাত্র সেটা 90 ডিগ্রি হয়ে যাবে, যার কারণে বি ও সি এর পূরক কোণ হবে সি ও ডি এই কোণটা। বি ও সি এর পূরক কোণ হবে সি ও ডি এই কোণটা। এবার বি ও সি এর সম্পূরক কোণ কোনটা হবে? আমরা জানি, গত ক্লাসে আমরা দেখছি যে সম্পূরক কোণ হচ্ছে কোনো একটা কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস ওই কোণটা। 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস 30 ডিগ্রি। তো এখানে আরেকটা জিনিস আমরা গত ক্লাসে শিখছিলাম, সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? যে কোণটা একটা সরল রেখার উপর অবস্থিত সেই কোণটাকে আমরা বলতে পারি সরল কোণ। এখানে যদিও দেখতে আমরা একটা রেখায় আঁকছি, কিন্তু এখানে আসলে দুইটা রেখা বোঝাচ্ছে। একটা হচ্ছে এদিক থেকে আসা রেখা, একটা এদিক থেকে আসা রেখা। দোনোটা রেখা এমনভাবে অবস্থান করলো যেন কি তারা একটা সরল রেখা তৈরি করেই ফেললো, কিন্তু এখানে আসলে দুইটা রেখা, অর্থাৎ দুইটা রেখা এমনভাবে যদি যুক্ত হয় যে তারা একটা সরল রেখা তৈরি করে ফেলে, তখন তাদের মাঝখানের কোনো কোণ যদি আমরা চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলি সরল কোণ, এবং এই সরল কোণটাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখতে পাই এ ও বি, এটা হচ্ছে সরল কোণ। আমি চিত্রটা এখানে আরেকবার এঁকে দেখাচ্ছি। এ ও বি, এ ও বি এই পুরা কোণটা কিন্তু সরল কোণ, অর্থাৎ এ ও বি এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এদিকে আর বি ও সি যে কোণটা সেটা হচ্ছে বি ও সি এই কোণটা। এখন প্রশ্ন হচ্ছে বি ও সি এর সাথে কত যোগ করলে 180 হবে? চিত্রে থেকে আমরা দেখতে পাচ্ছি এই বি ও সি এর সাথে আমরা যদি এ ও সি কে যোগ করে দিই তাহলে টোটাল কোণটা 180 হতেই পারে।
অর্থাৎ বিওসি এই কোণটার সাথে আমি যদি এই এওসি এই কোণটাকে জোড়া লাগাই দিই তাহলে পুরো কোণটা 180 হবে। অর্থাৎ বিওসি এর সম্পূরক কোণ হবে কোণ এ ও সি। কেন? কারণ বিওসি হচ্ছে একটা কোণ, আর সেই কোণটার সাথে সম্পূরক হতে হলে এ ও সি কে সহ যোগ করতে হবে। ফলে আমরা কোণ বিওসি যোগ কোণ এ ও সি সমান কিন্তু 180 ডিগ্রি পেতেই পারি, কারণ এই কোণ আর এই কোণ যোগ করলে সরল কোণটা পাবো, এ ও বি সরল কোণটা পাবো, যার কারণে এটা 180 ডিগ্রি হবে, কারণ একটা সরল কোণের মান 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে প্রথম প্রশ্ন বুঝলাম। আমি একটু বেশি বুঝাচ্ছি, একটু লম্বা করে বুঝাচ্ছি, আসলে সব ধরনের স্টুডেন্ট বোঝার জন্য চেষ্টা করতেছি। কিছু স্টুডেন্ট থাকে যারা একটু করে বললেই বুঝে যায়, তো বুঝে যায় তার ব্যাপার, তো সে তো বুঝে, সে তো এক্সপার্ট, তার জন্য তো বাংলাদেশে টিচারের অভাব নেই। কিন্তু প্রবলেম হচ্ছে যে বুঝতে পারে না, তাকে বোঝানো টার্গেট, সেজন্য আমি অনেক লম্বা সময় ধরে বুঝাচ্ছি। তাহলে 1 নাম্বার আমরা সলভ করলাম, বুঝলাম পুরক কোণের ব্যাপার। পুরক কোণ সম্পূরক কোণের এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় সময় একটা করে আসে। ওকে, এবার দেখো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? খুব ভালো করে খেয়াল করবা, 60 ডিগ্রি কোণে অনেক সময় সম্পূরককে পূরক মনে করে পরীক্ষা আনসার করে চলে আসে, খুব ভালো করে মার্ক করতেছি। সম্পূরক কোণ, প্রথমে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 মাইনাস 60, 180 ডিগ্রি মাইনাস 60, 180 মাইনাস 60। তো এখন 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে এটা, আর সম্পূরক কোণের অর্ধেক হচ্ছে এটা, সম্পূরক কোণের অর্ধেক হচ্ছে এটা। তো 180 থেকে যদি 60 চলে যায় তাহলে আমরা পাবো 120, সেই 120কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো আরো 60। তার মানে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে আমরা পাবো 120 ডিভাইড বাই 2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো 60 ডিগ্রি। আমাকে যদি জিজ্ঞেস করতো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে হয়তো 120, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ না, সম্পূরক কোণের আবার অর্ধেক করতে বলছে, সম্পূরক কোণকে আবার অর্ধেক করতে বলছে। পৃথিবীতে যখনই কোনো কিছুকে অর্ধেক করার প্রয়োজন পড়ে তখনই আমরা 2 দ্বারা ভাগ করি, যখনই কোনো কিছুকে অর্ধেক করার প্রয়োজন পড়বে তখনই আমরা 2 দ্বারা ভাগ করব। এই কলমটাকে অর্ধেক করার প্রয়োজন পড়লে কলমটাকে 2 ভাগ করে দিব। ওকে, তাইলে আমরা বুঝলাম, 2 নাম্বারও পাইলাম। এরপর আসো 3 নাম্বার, পুরো কোণগুলো এখন তোমার কাছে একদম ক্লিয়ার হবে। দেখো 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণ কত? ভাই রৈখিক সম্পূরক আর সম্পূরক একই কথা, রৈখিক সম্পূরক কোণ আর শুধু সম্পূরক কোণ একই কথা। তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 75। যে কোণের সম্পূরক চাইছে সেই কোণে 180 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 75। তো এটা থেকে এটা বিয়োগ করি, এখান থেকে এখানে 10 থেকে 5 গেলে আমরা পাচ্ছি শুধু 5, 7 থেকে 7 গেলে 0, আর একটা একই রয়ে যাবে 105। তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 105 ডিগ্রি। ব্যাস, যোগ বিয়োগ তোমরা আমার চেয়ে ভালো পারো, দ্রুত পারো, সুতরাং সেটা নিয়ে টেনশন করার কোনো মানে অবকাশ নাই। এটাও গেল, তাহলে 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার চলে গেল। একই টাইপের আরো অনেক প্রশ্ন ছিল, আমি টাইপগুলো একই টাইপের প্রশ্নগুলোকে ইগনোর করছি। এবার দেখো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4 কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। 1/4, 1/3, এগুলো দিয়ে কি বোঝায় খেয়াল করো। 1/3, এটা একদম এই বিষয়টাকে একদম ক্লিয়ার করে ফেলি। 1/3, 1/4, 1/3, 1/4, তারপরে 1/5, এগুলোর মানে হচ্ছে 1/3 মানে হচ্ছে উপরে 1 বসবে, নিচে 3 বসবে, আরো সহজ ভাষায় 3 দিয়ে ভাগ। 1/4 মানে হচ্ছে উপরে 1 বসবে, নিচে 4 বসবে, আরো সহজ হচ্ছে 4 দিয়ে ভাগ। 1/5 মানে হচ্ছে উপরে 1 বসবে, নিচে 5 বসবে, আরো সহজ কথা হচ্ছে 5 দিয়ে ভাগ। কোনো একটা জিনিসের 1/3 মানে হচ্ছে সেই জিনিসকে 3 দিয়ে ভাগ করা, কোনো একটা জিনিসের 1/4 মানে হচ্ছে সেই জিনিসটাকে 4 দিয়ে ভাগ করা, কোনো একটা জিনিসের 1/5 মানে হচ্ছে সেই জিনিসটাকে 5 দিয়ে ভাগ করা। এই এখন প্রশ্ন হচ্ছে শুরু থেকে সবসময় এক শব্দটা থাকবে না, শুরুতে সবসময় এক থাকবে না। ধরো তোমাকে যদি বলে 2/3, তখন জিনিসটার মানে হচ্ছে এই 2 উপরে বসবে 2, আর তৃতীয়াংশের জন্য নিচে বসবে 3, 2/3। এটার মানে হচ্ছে কোনো একটা জিনিসের 2/3 মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে, আবার 2 দিয়ে গুণ করতে হবে। কোনো একটা জিনিসের 2/3 মানে 3 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আমি এই প্রশ্নের সাহায্যে এই জিনিসগুলো সবগুলো একবার এক্সপ্লেন করে ফেলবো।
20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি জানতে চাইতো তাহলে আমরা বলতাম 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 20 ডিগ্রি, এখান থেকে বিয়োগ করলে যেটা আসে সেটাই হচ্ছে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। এখন বলছে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4 কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4কে এভাবেও লেখা যায়, অথবা 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4কে নিচে 4 দিয়ে ভাগও লেখা যায়। এই উপরে 4 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ আর কি, তো উপরে 1 দিয়ে গুণ করা না করা একই কথা। তো তুমি স্ট্যান্ডার্ডটা শিখো, ভালোটা শিখো, 1/4 এটা শিখো। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে এটা, আর তার 1/4 হচ্ছে এই জিনিসটাকে 1/4 দিয়ে গুণ করে দেওয়া। তাইলে 1/4 দিয়ে গুণ করে দিলে আমরা যদি 120 থেকে 180 থেকে 20 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পাবো 160 ডিগ্রি। সে 160কে যদি 4 দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো 4 4 16 40 ডিগ্রি, তাই নয় কি? 40 ডিগ্রি। তাহলে 1/4 হচ্ছে 40 ডিগ্রি। 180 থেকে 20 চলে গেলে 160, 160কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16 40 ডিগ্রি। ওকে, এখন আমাকে যদি বলে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/4 না বলে 2/4 বলে, এই 2/3 বলে। 2/3 বললে তো হবে না, ভাগ করা যাবে না। আচ্ছা, ভাগ করা না, এগুলো করি। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে এটা, আর এটার 2/3 মানে হচ্ছে নিচে 3 উপরে 2। তাহলে 180 থেকে 20 যদি চলে যায় তাহলে আমরা সরাসরি 160 লিখে ফেলতে পারবো। এই 160কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 3 দিয়ে যেহেতু ভাগ করতে পারবো না তাহলে 160-এর সাথে 2 গুণ করে ফেলি, তাহলে 32 320। এই 320কে 3 দিয়ে ভাগ করে যে আনসারটা আসবে সেই আনসারটাই আমরা লিখে ফেলবো। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 2 3 একে 3, 3 একে 3, 2 নামবে। এই ভাগের একটা সিস্টেম হচ্ছে একটাই নাম্বার নামবে, আরেকটা নামবে না কিন্তু। তাহলে 2 নামবে, 0 দিয়ে ভাগ করতে হবে 0, এবার 20 নামবে, তাহলে 3 6 18, আবার 20 নামবে, 6 6 6 6 আসবে, তাহলে 106.67 লিখতে পারি। তাহলে এইরকম যে 1/2/3, 3/4, 3/5 এরকম করে লেখা থাকলে তুমি এই ডিজাইনটাই ফলো করবা, আমি আশা করব যে ব্যাপারটা বুঝছো। এবার আমরা দেখব, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, 90 ডিগ্রি মাইনাস এক্স কোণের পূরক কোণ কত? ভাই 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি কোণের পূরক কোণ আমরা শিখছি যে 90 মাইনাস 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কোণ যদি 90 মাইনাস 30 ডিগ্রি হয় তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 মাইনাস এক্স। এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস এক্স। এখন পূরক কোণগুলো কেমন দেখো, ওর পূরক কোণ যদি এটা হয় ওর পূরক কোণ হবে যে এটা, খেয়াল করো 90 থেকে 30 চলে গেলে আমরা পাবো 60। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে যে 30 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ যদি 90 মাইনাস এক্স হয় তাহলে 90 মাইনাস এক্স এর পূরক কোণ হবে এক্স ডিগ্রি। অর্থাৎ এরকম দিয়ে প্রশ্ন যখন জিজ্ঞেস করবে তখন এই এক্স ডিগ্রিটাই হবে যে ওর পূরক কোণ। 90 মাইনাস এক্স এর পূরক কোণ হবে এক্স, এক্স এর পূরক কোণ হবে 90 মাইনাস এক্স। তাহলে 90 মাইনাস এক্স এর পূরক কোণ জিজ্ঞেস করছে, আনসার হবে কত? শুধু এক্স ডিগ্রি। ওকে, নিচের কোণটি বিওসি কোণের মান, এটা কিন্তু বিপ্রতীপ কোণ থেকে দিছে, আমরা পূরক কোণের অনেক পড়ছি, এবার একটা বিপ্রতীপ কোণ থেকে প্রশ্ন আসছে, আমরা একটু দেখার চেষ্টা করব বিপ্রতীপ কোণের কনসেপ্টটা। আমরা গত ক্লাসে বিপ্রতীপ কোণ পড়ছিলাম যে দুইটা সরল রেখা যদি একজন একজনকে এভাবে ছেদ করে চলে যায় তাহলে সেখানে 4টা কোণ উৎপন্ন হয়, যে 4টা কোণের মধ্যে বিপরীত দিকে যে দুইটা কোণ থাকে সেগুলো সমান হয়। এই একটা এদিকে হা করে আছে, একটা এদিকে হা করে আছে, এই কোণ সমান। একইভাবে একটা এদিকে হা করে আছে, একটা বামে হা করে আছে, এই দুটোটা কোণও সমান। এটাই হচ্ছে বিপ্রতীপ কোণের কনসেপ্ট। সহজ ভাষায় বললে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 150 ডিগ্রি হয় এটাও 150 ডিগ্রি হবে। এই হচ্ছে বিপ্রতীপ কোণের কনসেপ্ট। কিন্তু এই কনসেপ্ট থেকে আমাদের আরেকটা জিনিস শেখা দরকার, নাহলে আমরা আজকের অবজেক্টিভটা সলভ করতে পারবো না। কেন দেখো, আজকের অবজেক্টিভটাতে এই অবজেক্টিভে জিজ্ঞেস করছে বিওসি কোণের মান কত। এই বিওসি হচ্ছে এটা। এখন এটা 120 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হবে, কিন্তু এটা কত হবে সেটা তো আমাদের আইডিয়া নাই, তাই না? তো আমরা এখন বিপ্রতীপ কোণের কিছু ফেনোমেনা শিখবো, যে ফেনোমেনাগুলো আমাদেরকে এই আনসারটা সলভ করতে সাহায্য করবে। দেখো আমি দুইটা রেখা আঁকলাম। এখন আমি যদি এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা কোণ চিন্তা করি, মাঝখানের এটাকে ইগনোর করে, ধরো মাঝখানের রেখাটা আপাতত নাই চিন্তা করলাম, তাহলে এখান থেকে এই মাথা পর্যন্ত একটা কোণ চিন্তা করি, এটা কিন্তু এক সরল কোণ। কেন এটা সরল কোণ? কারণ এটা একটাই সরল রেখা, আর এই একটা সরল রেখার এই জয়েন্টে তুমি এটাকে একটা রেখা চিন্তা করতে পারো, এটাকে একটা রেখা চিন্তা করতে পারো, ফলে এখানে যে কোণ তৈরি হয়েছে সেই কোণ হচ্ছে এক সরল কোণ। সোজা কথায় এক সরল কোণ, সরল রেখার উপরে তৈরি করা কোণ। সরল রেখার উপরে কোনো একটা কোণ তৈরি হয়েছে, কোনো একটা কোণ তৈরি হয়েছে বলে চিন্তা করলেই এগুলো সবগুলা এক সরল কোণ, এবং এগুলো সবগুলোর মান 180 ডিগ্রি। তাহলে এখন দেখো এই পুরা কোণটা যদি 180 ডিগ্রি হয়, এটা সরল কোণ যেহেতু 180 ডিগ্রি হয়, আর এই 120 এটা যদি 120 ডিগ্রি হয়ে যায়
এটা যদি 120 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটাকে ওর সম্পূরক কোণ নিশ্চয়ই বলা যায়, কারণ এই 120 ডিগ্রির সাথে এটা যোগ করলে তো সরল কোণ হয়ে যাচ্ছে, তাহলে সরল কোণ মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে আর কি, সরল কোণ মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই 120-এর সাথে কত যোগ করলে 180 হবে, অথবা তুমি অন্যভাবে চিন্তা করো 120-এর পূরক কোণ কত, সম্পূরক কোণ কত, 120-এর সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 120 ডিগ্রি সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 120 চলে যায় তাহলে সেটা হবে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয় এই উপরের কোণটাও হবে 120, আর এটা যদি 60 হয় এই সাইডের কোণটাও হবে 60। খেয়াল করলে দেখবো চারোটা যদি যোগ হয় তাহলে কিন্তু 360 হবে, কারণ এই দুইটা সরলরেখা ছেদ করলো, এখানে পুরো চারটা কোণ মিলে কিন্তু 360 ডিগ্রি কোণই উৎপন্ন হয়। তাহলে দেখ 120 আর 60-এ 180, 120 আর 60-এ 180, 180 180 যোগ করলে 360। তাহলে আমি কি বুঝাইলাম এখানে, তাহলে আমাদের এখানে বিওসি কোণের মান কত চলে আসবে, বিওসি কোণের মান চলে আসবে 60 ডিগ্রি। বিওসি কোণটা আগে সেটা দেখো, আমরা গত ক্লাসে কোণ কিভাবে পড়তে হয় সেটা পড়ছিলাম। এই বিওসি হচ্ছে এটা, তাহলে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এই যে সরল রেখার উপর দাঁড়ানো তার পাশের কোণটা হচ্ছে পুরো কোণ, অর্থাৎ এই দুইজন হচ্ছে বিপ্রতীপ কোণ, ও আর ও হচ্ছে পুরো কোণ। একদম সহজ ভাষায় বলে দিই, সরি পুরো কোণ, সম্পূরক কোণ, এক্সট্রিমলি সরি। এই দুজন হচ্ছে বিপ্রতীপ কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ, একজন আরেকজনের বিপ্রতীপ। ওকে, কিন্তু এই কোণ আর তার সাথে লাগানো যে কোণটা দেখা যাচ্ছে এই কোণটা হচ্ছে সম্পূরক কোণ, একজন একজনের সম্পূরক কোণ। অর্থাৎ আমরা যদি দুইটা বিপ্রতীপ কোণ পাই তাহলে সেখানে তাদের সাথে সম্পূরক কোণও পাই। তাহলে ও যদি 30 ডিগ্রি হয় ও হবে 180 মাইনাস 30 ডিগ্রি, ও যদি 40 ডিগ্রি হয় এই পাশের কোণটা হবে 180 মাইনাস 40 ডিগ্রি, ও যদি 100 ডিগ্রি হয় ও হবে 180 মাইনাস 100 ডিগ্রি, আর ও যদি 100 ডিগ্রি হয় বিপ্রতীপ কোণটাও হবে যে 100 ডিগ্রি। ও যদি 30 ডিগ্রি হয় তাহলে বিপ্রতীপ কোণটাও হবে যে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ হচ্ছে সম্পূরক কোণ। ওকে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো, তাহলে এই কোণের মান 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা 7 নম্বরে দেখি কি বলছে, খুবই সিম্পল কনসেপ্ট। 210 ডিগ্রি কোণটি কি ধরনের, 210 ডিগ্রি কোণটি কি ধরনের, এটা পড়ার জন্য আমরা একবার রিভিউ করে আসি যে আমরা কি কি কোণ পড়ছি। যদি 90 ডিগ্রি হয় কোনো কোণ তার নাম হচ্ছে সমকোণ, গত ক্লাসে পড়ছিলাম, ছোট করে একবার পড়ে নিই। যদি কোনো কোণ 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট এরকম হয় তাহলে সেই কোণকে আমরা বলি যে সূক্ষ্মকোণ, সেই কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। আর কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট তখন সেই কোণকে আমরা বলি যে স্থূলকোণ, নিশ্চয়ই মনে পড়তেছে, স্থূলকোণ। আবার কোনো কোণের মান যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে বড় হয়, 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে সেই কোণকে আমরা বলি যে সরল কোণ, গত ক্লাসে পড়ছিলাম সরল কোণও পড়ছি, সরল কোণ। আবার কোনো কোণের মান যদি 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট তখন সেই কোণকে আমরা বলি যে প্রবৃদ্ধ কোণ, নিশ্চয় মনে থাকার কথা, প্রবৃদ্ধ কোণ। তাহলে এখন এই 210 ডিগ্রি এটা নিশ্চয়ই 180 ডিগ্রির চেয়ে বড় এবং সেটা আবার 360 থেকেও ছোট, তার মানে এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 210 ডিগ্রি কোণটি কি ধরনের, প্রবৃদ্ধ কোণ। এই প্রশ্নটা নিবন্ধনের এমসিকিউ তো আসছে, অর্থাৎ যারা নিবন্ধন পরীক্ষা দিবে তাদের জন্য এই জিনিসগুলো, আমার এগুলো অনেকগুলোই আসছে কিন্তু এটা স্পেশাল আমার মনে আছে, চোখে পড়ছে, সেজন্য বলতেছি। এটা মনে হয় 15তম নিবন্ধনের কলেজ পর্যায়ে আসছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখলে কিন্তু এরকম একটা আনসার কিন্তু পারতেছি, তাই না? সিম্পল ব্যাপার, জাস্ট মনে রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, এবার এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে প্রশ্নটা, এটা স্কুল বোর্ডে আসছে। কোণ এ ও কোণ বি পরস্পর পূরক কোণ। কোণ এ ও কোণ বি যদি পরস্পর পূরক কোণ হয়, পূরক কোণের কোয়ালিটি কি? ধরো এই এ কোণ আর এই বি কোণ পরস্পর পূরক কোণ তোমাকে বলছে, এর মানে হচ্ছে এই এ কোণ আর বি কোণকে যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ 90 ডিগ্রি পূরক কোণ কাকে বলে? এই কোণের সাথে আর একটা এমন কোণ যোগ করব যে কোণটা 90 ডিগ্রি করে দিতে পারবে, তাহলে এই কোণটাকে আমরা বলবো যে পূরক কোণ। ওকে, তাহলে এ কোণ আর বি কোণ পরস্পর যদি পূরক কোণ হয় তাহলে আমরা একটু কনসেপ্টগুলো আরেকবার ক্লিয়ার করে আসি। দেখো 30 ডিগ্রির এর পূরক কোণ হবে যে 90 মাইনাস 30 ডিগ্রি, 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। এখন 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি এর পূরক কোণ 30 ডিগ্রি। এখন তুমি যদি এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিদেরকে যোগ করো তাহলে তুমি কিন্তু
90 ডিগ্রি পাবা। অর্থাৎ ওরা নিজেরা যদি পূরক কোণ হয় তাহলে তাদের যোগফল 90 হবে। এখানে যেহেতু বলছে এ ও বি পরস্পর পূরক, সেহেতু কোণ এ আর কোণ বি এর যোগফল অবশ্যই 90 ডিগ্রি হওয়া উচিত। এটা হচ্ছে ওর ফার্স্ট লজিক থেকে পাইলাম। এবং আরেকটা শর্ত দিছে কোণ এ ইকুয়াল টু কোণ বি, আবার শর্ত দিছে কোণ এ ইকুয়াল টু কোণ বি, অর্থাৎ কোণ এ আর বি সেম হইতে হবে। তো এ আর বি যদি সেম হইতে চায় তাহলে কত আসতে পারে? 45, কারণ ওরা দুজন সেম হইতে চাচ্ছে। দেখো অনেক কিছু যোগ করলে তো 90 হয়। ধরো 30 ডিগ্রি যোগ করলো সাথে 60 ডিগ্রি যোগ করলে 90 হয়, 40 ডিগ্রির সাথে 50 ডিগ্রি যোগ করলে 90 হয়, 45 ডিগ্রির সাথে 45 ডিগ্রি যোগ করলেও 90 হয়। এখন এখানে তো ওরা বলছে কোণ এ আর কোণ বিকে সমান হতে হবে, তো এই দুজনের যোগফলে 90 হয় কিন্তু এরা তো সমান না। এই দুজনের যোগফলও 90 হয় কিন্তু এরা তো সমান না। এই দুজনের যোগফলে 90 হয় আবার এরা সমানও হয়, অর্থাৎ কোণ এ আর কোণ বি যদি সমান হয় তাহলে বি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে ম্যাথমেটিক্যালি বের করা যায়। এখন তো যুক্তি দিয়ে বের করছি, এবার ম্যাথমেটিক্যালি বের করতে পারি। কিভাবে দেখো, প্রথম লাইন থেকে আমরা সমীকরণ পাইলাম কোণ এ প্লাস কোণ বি গুলো 90 ডিগ্রি। দ্বিতীয় লাইন থেকে আমরা সমীকরণ পাইলাম কোণ এ ইকুয়াল টু কোণ বি। এখন আমি এই কোণ এ এর জায়গায়, এই 1 নম্বর সমীকরণে এ এর জায়গায় এই কোণ বি মানটা বসাই দিব। তাহলে কোণ এ এর জায়গায় আমি যদি কোণ বি, এর থেকে এই লাইন আসতেছে, কোণ এ এর জায়গায় যদি কোণ বি বসাই দিই, প্লাস বি যেমন আছে তেমন থাকে, প্লাস 90 যেমন আছে তেমন থাকে, তাহলে কোণ বি যোগ কোণ বি, সরি এটা প্লাস 90 ইকুয়াল সমান হবে 2 কোণ অফ বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এদিকে 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যুক্তি দিয়ে বলছিলাম 45 ডিগ্রি, টেকনিক্যালি ম্যাথমেটিক্যালি আসছে তাও আসছে 45 ডিগ্রি। সুন্দর প্রশ্ন কিন্তু। ওকে, তাহলে এবার দেখো পরের প্রশ্ন, একটু জঘন্য টাইপ প্রশ্ন। এই প্রশ্নে কিছু বিষয় একটু আন্দাজ করা দরকার। আমি চিত্রে যেটা আছে সেটা একটু এখানে এঁকে দিচ্ছি, একে একটু এ ও বি লিখতেছি। দেখো এখানে যদি তোমাকে বলে কোণ এ ও বি, তাহলে এখানে কিন্তু দুইটা কোণ আছে। এই এটাও কিন্তু, এই কোণটার নামও কিন্তু কোণ এ ও বি, আবার এই উপরের দিকের কোণটার নামও কিন্তু এ ও বি। অর্থাৎ তুমি যদি এই ও বি রেখাটাকে এদিক থেকে এইভাবে চিন্তা করো তাহলেও এটার নামও এ ও বি, আবার এই ও বি রেখাটাকে যদি তুমি উপর দিকে ঘুরে গিয়ে এখানে আসে চিন্তা করো তাহলে সেটাও কিন্তু এ ও বি। এখন কথা হচ্ছে এখানে চিত্রে কোণ এ ও বি একটা লজিক দিছে, মানে একটা ক্লু দিছে, ক্লুগুলো ঠিক কিনা জিজ্ঞেস করছে আর কি। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লুগুলো ঠিক কিনা, এটা আমার কোনটা ঠিক সেটা আমাকে জানাইতে হবে। চিত্রে কোণ এ ও বি 180 থেকে বড়ও দিছে, আবার চিত্রে কোণ এ ও বি 180 থেকে ছোটও দিছে। এখন তুমি যদি এদিকে চিন্তা করো কোনটা, তাহলে এটা কিন্তু 180 থেকে ছোট। কেন? 180 হচ্ছে সরল কোণ। সরল কোণ কিভাবে হবে? এই এ ও বরাবর আমি যদি এটা একটু লম্বা করে ও চিন্তা করি, তাহলে এই পুরা এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কোণটা হচ্ছে সরল কোণ। ওকে, তাহলে যেহেতু এই পুরা কোণটা নিচের দিকে এটা সরল কোণ, আর এটা 180 থেকে ছোট দাগে আছে, তাহলে এ ও বি যেটা সেটা এই 180 থেকে ছোট হওয়ার কারণে এটা কিন্তু 180-র চেয়ে বড় নয়, অর্থাৎ যে ছোট কনসেপ্ট কিন্তু এখানে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে তোমাকে চিত্রে ভালো করে খেয়াল করতে হবে যে কার কথা জিজ্ঞেস করছে, এই দিকের কোনটার কথা জিজ্ঞেস করছে নাকি উপরের দিকের কোনটার কথা জিজ্ঞেস করছে, আর সেটাই চিত্রে কিন্তু মার্ক করা আছে। দেখো এই চিত্রে এখানে একটা ডট ডট দিয়ে মার্ক করা আছে, আমি এটা একটু এখন বোল্ড করে দিচ্ছি ডট ডটটাকে। এ দেখো এদিকের কোনটার কথা বলছে, উপরের দিকের কোনটার কথা বলছে। উপরের দিকের কোনটা 180 থেকে বড় না ছোট সেটা জিজ্ঞেস করছে প্রথম কথায়। তাহলে সোজা বাংলায় এই উপরের দিকের যে কোণ সেটা 180 থেকে বড়। কেন? কারণ এই সরল রেখা বরাবর আমি যদি এভাবে টেনে দিতাম তাহলে এই রেখা আর এই ডট ডট মিলে এইটুকু পর্যন্ত 180 ডিগ্রি হইতো, এইটুকু পর্যন্ত 180 ডিগ্রি। কিন্তু এখন এই রেখাটা তো এইটুকু পার হয়ে এখানে চলে আসে, তার মানে এই কোণটা যেহেতু 180-কে পার হয়ে গেছে, দ্যাট মিনস এটা 180-র চেয়ে বড়। তো এই 1 নাম্বার আনসারটা ঠিক। যেহেতু 1 নাম্বার আনসার ঠিক, সেহেতু 2 নাম্বার আনসার নিশ্চিত ভুল, কারণ 2 নাম্বার আনসার আর 180 থেকে ছোট তো আর হবে না, বড় যেহেতু হয়েছে সেহেতু ছোট তো আর হবে না। এখানে এ ও বি দোনোটাই কিন্তু মার্ক করা কোণের কথাই জিজ্ঞেস করছে, কারণ প্রশ্ন স্পষ্ট ইন্ডিকেট করে দিছে যে এই কোণটাই তোমার কথা বলতে হবে। তুমি এই এ ও বি কোণ নিচেরটাকে চিন্তা করলে কিন্তু আর হবে না। ওকে, 3 নম্বরে বলছে কি এ ও বি প্রবৃত্ত কোণ। আমরা জানি 180 ডিগ্রির চেয়ে বড় কোণ হইলেই প্রবৃত্ত কোণ। তো যেহেতু 1 নম্বরে পাইছে এ ও বি 180 থেকে বড়, তাহলে 3 নাম্বার কোণ আমাদের 3 নাম্বার শর্তটা আমাদের জন্য সঠিক, তার মানে প্রবৃত্ত কোণ এটা সঠিক। ব্যাস আমাদের আনসার পেয়ে গেলাম, 1 আর 3 নাম্বার সঠিক। এবার এটা আরেকটা সুন্দর প্রশ্ন, চিত্রটা আমি একটু এখানে আঁকি। এভাবে একটা দাগ দিছে, এভাবে একটা আঁকছে, এবং এই মাঝখানে এভাবে দিছে। ওকে, এখানে লিখে দিছে 3x, এই কোণের মান হচ্ছে 3x, এই কোণের মান হচ্ছে y, এই কোণের মান হচ্ছে 2x, এই কোণের মান হচ্ছে x। আমাকে জিজ্ঞেস করছে y এর মান কত, y এর মান কত জিজ্ঞেস করছে, অর্থাৎ 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি কিছু একটা এনে দিতে হবে y এর মান। ওকে,
তাহলে এখানে দেখো চিত্র থেকে আমরা কি পাচ্ছি, অনেক কনসেপ্ট এটা করা যায়, অনেক সুন্দর কনসেপ্ট এটা করা যায়। আমি দুইটা কনসেপ্ট ভেবে দেখাবো ওয়াই এর মান বের করার জন্য। ফার্স্ট এটার দিকে তাকায়, এই রেখাটার দিকে তাকায়, এই যে সরল রেখাটা এইভাবে আসছে, এটা যেহেতু একটাই সরল রেখা, তাহলে এই রেখায় এই কোণটা, এই যে একদম এই মাথা থেকে মাথা পর্যন্ত কোণটা, এই সরল রেখায় এই মাথা থেকে শুরু করে একদম এখান পর্যন্ত কোণটা হচ্ছে সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। আবার সেখানে তিনটা কোণ আছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে x, তিনটা কোণ। আমি আমার হিসেবে পাইলাম এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত তিনটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। আবার চিত্র থেকে যেটা দেখলাম, এই কোণটা হচ্ছে 3x, তার সাথে লেগে থাকা কোণটা হচ্ছে 2x, তার সাথে লেগে থাকা কোণটা হচ্ছে x, তাহলে এই তিনজনের যোগ করলেও 180 পাওয়ার কথা। কারণ এই পুরা কোণটা তো 180, পুরা সরল রেখা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এই মাথা পর্যন্ত কোণটা 180, সেই 180কে 3 পিস করা হয়েছে। তো ভাই 180কে তুমি 3 পিস করলো, সেই 3 পিস আবার যদি যোগ করো তাহলে তো 180 হবে, সেটা তার অন্য কিছু হয়ে যাবে না, কারণ ওরা তো 180 থেকেই ভাগ হয়েছে। 180 থেকে ভাগ হওয়া জিনিস আবার যদি জোড়া করে তাহলে তো 180 হইতেই হবে, তাই না? তাহলে এখন এই তিনজনকে যদি যোগ করি আমি x এর মান পেয়ে যাব, 3x, 2x এবং x যোগ করলে আমরা পাবো 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো, এটাকে 6 দিয়ে ভাগ করে শুধু x পাবো, এটাকে 6 দিয়ে ভাগ করার ব্যাপারটা একটু সহজ ভাষায় বুঝে দিই। অবজেক্টিভে এইসব সহজ ভাষায় বোঝানো উচিত না, কারণ অবজেক্টিভ মানে হচ্ছে দ্রুত করা। তুমি 6 দিয়ে ভাগ করে দিয়ে লাইনটাও লিখবা, তাহলে তোমার তার হইলো না। তাহলে 6 যদি কাটা যায়, x 6 দিয়ে 180কে ভাগ করলে 318 মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন x এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি, x এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এদিকে দেখো এই x এবং y কিন্তু বিপ্রতীপ কোণ। কেন? দেখো এই একটা সরল রেখা এদিকে আসছে, এই একটা সরল রেখা এদিকে আসছে, তাহলে এই কোণ আর এই কোণ বিপ্রতীপ। তাহলে x আর y যদি বিপ্রতীপ কোণ হয়, এদিকে x এর মানে 30 হয়, তাহলে y এর মানও হবে 30 ডিগ্রি। এই একভাবে আমরা চাইলে এটাকে ভাবতে পারি। ওকে, আমি আশা করব এখানে না বুঝার কিছু নেই, চমৎকারভাবে আমরা এটাকে বের করে আনছি। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক কঠিন হয়। এটা কিন্তু একটা স্কুলের পরীক্ষায় দিছে, মানে টেস্ট পরীক্ষায় দিছে একটা ভালো স্কুলে, আমি নাম ভুলে গেছি, নাম মনে রাখতে ইচ্ছা করে না আর কি। চিত্রের আলোকে এক্স এর মান নির্ণয় করো, অনেকটা আগের মতোই প্রশ্ন। চিত্রের আলোকে এখানে এইভাবে প্রশ্নটা আমি একটু এখানে চিত্র না আঁকি, তুমি আমার মতো করে চিত্র আঁকবা পরীক্ষার খাতায়, এবারে রাফে আঁকবা আর কি, যে আমি ছোট্ট জায়গায় এগুলো আঁকতেছি, পেন্সিল দিয়ে এগুলো করবা সবসময়। তো উপরে দিছে 2x, কিভাবে ভাববো দেখো, এখানে দিছে 3x আর এখানে দিছে 45। জিজ্ঞেস করছে এক্স এর মান কত, এক্স এর মান কত। এখন এক্স এর মান বের করার জন্য অনেকভাবে ভাবা যায়, আমি একভাবে ভাবতেছি। দেখো এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখার দিকে তাকাও, একটা হচ্ছে এই রেখা, একটা হচ্ছে এই রেখা, এই দুটো রেখা কিন্তু একজন একজন ছেদ করছে। সুতরাং এই কোণের মান যদি 2x হয়, এই উল্টা দিকের এই কোণের মানও হবে যে 2x। ওকে, আমি এটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমি আশা করবো যেটা বুঝাতে পারছি, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এই দুই রেখার বিপ্রতীপ কোণ। ওই দিকেটা 2x হলে এই অপোজিট দিকেরটাও 2x হবে। এখন দেখো এই রেখার দিকে তাকাও, এই রেখার দিকে যদি তাকাও তাহলে এই রেখার যে কোণটা, এই মাথা থেকে শুরু হয়ে এই মাথা পর্যন্ত যে কোণটা তৈরি হয়েছে, এটা কিন্তু 180 ডিগ্রি, কারণ এটা এক সরল কোণ, একটা সরল রেখা কিন্তু এটা একটা সরল রেখায় উৎপন্ন কোণ হচ্ছে এক সরল কোণ। তাহলে এই মাথা থেকে, এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরে এই পয়েন্ট পর্যন্ত যদি আমি চিন্তা করি, সেটা হবে যে 180 ডিগ্রি, কারণ এটা এক সরল কোণ। সেই 180কে আবার 3 টুকরা করা হয়েছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 45। তাহলে এই 3x, এই 2x এবং এই 45কে যদি আমি যোগ করি, তাদেরও আনসার 180 ডিগ্রি হওয়া উচিত, কারণ 180কে 3 পিস করা হয়েছে। এটা ছিল 180, তাকে 3 পিস করা হয়েছে, একটা পিসের নাম দিয়েছে 3x, একটা পিসের নাম দিয়েছে 2x, একটা পিসের নাম দিয়েছে 45। এবার তুমি এখান থেকে x এর মান বের করবা। তো ভাই তো আমরা বীজগণিতের নিয়ম অ্যাপ্লাই করব, এই 3x এবং 2x যোগ হইতে পারে, ফলে সেটাকে আমরা 5x লিখবো, আর 45কে পক্ষান্তর করে দেবো এক লাইনেই, 45কে পক্ষান্তর করে দেবো। তো 180 থেকে যদি 45 চলে যায় তাহলে হবে মনে হয় 135, হ্যাঁ 135, আর এটা হচ্ছে 5x। তাহলে x ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 5 দুগুণে 10, তারপর হচ্ছে 5 7 35, 27 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু হচ্ছে এখানে 27 ডিগ্রি। ওকে, এর পরের প্রশ্ন আসি। এর পরের প্রশ্ন, এটাও এই প্রশ্নটা অনেকটা ওর মতো টেকনিক্যাল প্রশ্ন। কোণ এ ও কোণ বি পরস্পর সম্পূরক, এটা ছিল পূরক আর এটা হচ্ছে সম্পূরক, শব্দগুলো খুব ভালো করে ফিল করবা। তাহলে প্রশ্নের কথাবার্তা অনুসারে কোণ এ আর কোণ বি সম্পূরক মানে হচ্ছে এদেরকে যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। বুঝাই দিচ্ছি, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো 180 থেকে 30 চলে গেলে আমরা পাচ্ছি 150 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 150। এখন তুমি এই দুই কোণকে যোগ করো, তো 30 ডিগ্রি আর 150 ডিগ্রিকে যোগ করো, তাহলে তুমি কত পাবে? 180 ডিগ্রি। আমরা সম্পূরক কোণের কনসেপ্টে তো এটাই শিখছি যে একটা কোণের
সম্পূরক কোণ হবে যে সেই কোণ যে ওর সাথে যোগ হয়ে 180 দিতে পারবে, আর একটা কোণের পূরক কোণ হবে যে সেই কোণ যে ওর সাথে যোগ হইলে 90 দিতে পারে। তাহলে এই দুজনকে যোগ করলে 180 হচ্ছে। তাহলে একই কনসেপ্টে এ আর বি যেহেতু সম্পূরক সেহেতু তাদেরকে যোগ করলো 180 পাওয়ার কথা। ফার্স্ট কন্ডিশন আসলো সম্পূরক। এবং সেকেন্ড কন্ডিশন কি 3 কোণ এ সমান 2 কোণ বি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে 3 কোণ এ সমান হচ্ছে 2 কোণ বি। আমাকে জিজ্ঞেস করছে এ এর মান কত। এখানে তোমার যার মান বের করতে বলছে, এ এর মান বের করতে বলছে, তো আমি কি করব, প্রথমে এই লাইন থেকে বি এর মান বের করে দেখাবো। তুমি চাইলে এর মানও বের করতে পারো, আমি দুইভাবে দেখাচ্ছি। এই লাইন থেকে আমি 3a সমান 2b এটা থেকে একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি। ক্যালকুলেশনটা অনেকটা এরকম, আমি বি এর সাথে যে 2 গুণ আছে আমি সেই দুইটাকে ভাগে নিয়ে আসবো। তাহলে আমরা পাবো 3 কোণ a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কোণ b। 3 কোণ a ডিভাইড বাই 2 ইকুয়াল টু কোণ b। কেন এই 2 করতে আসছে, ওই 2 গুণ থেকে ওই পাশের গুণ থেকে এই পাশে ভাগে চলে আসছে। এখন এই বি এর যে মান পাইছি এই মানটা আমি এখন এই বি এর জায়গায় বসাই দিব, এই সমীকরণে বি এর জায়গায় বসাই দিব। তাহলে এই সমীকরণে বি এর জায়গায় বসালে দেখো অবজেক্টিভের মধ্যে ডিটেলস তোমার লেখার দরকার নেই, তাই না? তো ডিটেলস আমি লিখতেছি, আমি মুখে বলতেছি ডিটেলস। তাহলে বি এর মানটা এখানে বসাই দিত, কোণ এ তো কোণ এর জায়গায় থেকে যাবে, কোণ বি এর জায়গায় বসে যাবে 3 কোণ এ ডিভাইড বাই 2 এবং সমান চিহ্ন 180 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে। তো এদিকে একটা লসাগু করতে পারে আমরা 2, এদিকে কিছু নাই তো 2 গুণ হবে, তাহলে 2 কোণ অফ এ প্লাস 3 কোণ অফ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 2 কে এদিকে গুণ করে দিতে পারি, ফলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি। 2 কিন্তু গুণ হয়ে গেছে, আর এদিকে দোনো যোগ হয়ে হবে যে 5 কোণ এ। এই 5 দিয়ে যখন ওকে ভাগ করব তখন কোণ এ সমান হবে 5 7 35, 5 2 10 72 ডিগ্রি। কোণ এ সমান হবে যে এখান থেকে 72 ডিগ্রি। এবার 13 নম্বর প্রশ্নটা কনসেপ্ট এখানের, কিন্তু প্রশ্নের কথাবার্তা অত্যন্ত জটিল। কি বলছে দেখো, প্রবৃদ্ধ কোণ বিডিসি এবং কোণ বিডিসি এর সম্পূরক কোণের অন্তর্গত। কোণ বিডিসি কোণটা, প্রবৃদ্ধ কোণ বিডিসি কোণটা, সেটা আমাদেরকে একটু ওই চিত্র থেকে জানতে হবে। তো চিত্রটা আমি একটু আঁকতেছি। চিত্রটা হচ্ছে এরকম, এখানে দিছে এ, এখানে দিছে বি, এখানে দিছে ডি, আর এখানে দিছে সি। আমি 45 ডিগ্রির কথাটা বলতেছি না, 45 ডিগ্রিটা পরে লিখবো, কারণ আমি এখন এই অবজেক্টিভ সলভের আগে এখানে দুইটা কোণ চিনাতে চাচ্ছি। একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, একটা হচ্ছে শুধু বিডিসি কোণ। দেখো শুধু বিডিসি কোণ হচ্ছে এটা, ওকে। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে, বোঝানোর জন্য আমি এটা একটু মুছে দিই প্রবৃদ্ধ কোণটা বোঝানোর জন্য। প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই বিডিসির মূল কোণটা বাদ দিয়ে বাকি এই উল্টা দিকে যে কোণটা দেখছো, এই উল্টা দিকে যে কোণটা আছে এইখান থেকে শুরু করে এদিকে, এখান থেকে শুরু করে এই দিকের যে কোণটা, এটা পুরোটাই প্রবৃদ্ধ কোণ। একটা বৃত্ত টাইপের জায়গা দুইটা কোণ দিয়ে আলাদা হয়, একটা হচ্ছে মূল কোণ, আর মূল কোণের অপোজিটে থাকে প্রবৃদ্ধ কোণ। এত ডিটেলস কঠিন আমি যাচ্ছি না, আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে এইটা হচ্ছে বিডিসি কোণ, যেটা মূল কোণ, এখানে যেটা বিডিসি কোণ বলছে। আর উপরে যে প্রবৃদ্ধ বিডিসি কোণ বলছে সেটা হচ্ছে এই নিচের দিক থেকে এই যে এই বিডিসি এই কোণটা, পিছনের দিকের কোণটা। ভিতরের দিকের কোণটা হচ্ছে বিডিসি, কোণ বিডিসি। আর এই ভিতরের দিকের কোণটা বাদ দিয়ে এই বাইরের দিকে যে কোণটা হিসাব করতেছি সেই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিডিসি। এটা প্রবৃদ্ধ হওয়ার কারণে হচ্ছে এটা 180 ডিগ্রি থেকে বড়। ওইটা ভিতরেরটা 180 ডিগ্রিতে ছোট, এটা 90 ডিগ্রি থেকেও ছোট হবে সেটা। আর বাইরে যেটা সেটা 180 ডিগ্রি থেকে বড় হওয়ার কারণে সেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমি আশা করবো ব্যাপারটা বুঝাইতে পারছি। এবার আমরা প্রশ্নের কথায় আসি, আর প্রশ্নে কি বলতেছে সেটা জানার চেষ্টা করি। এ বি সি ডি, আর এটা হচ্ছে 45। ওকে, প্রশ্ন বলছে কি প্রবৃদ্ধ কোণ বিডিসি এবং কোণ বিডিসি এর সম্পূরক কোণের অন্তর্গত ডিগ্রি। কোণ বিডিসি এর সম্পূরক কোণ হচ্ছে এটা, কোণ এটা এখানে ডি ছিল, সরি এখানে সি ছিল। কোণ বিডিসি এর সম্পূরক কোণ হচ্ছে এটা, ওকে। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই এখান থেকে শুরু করে এই গাঢ় পুরাটা। তোমাকে বলছে প্রবৃদ্ধ কোণ থেকে বিডিসি এর সম্পূরক কোণটাকে বাদ দিতে। তাহলে প্রবৃদ্ধ কোণ কোথায়? এইখান থেকে শুরু করে এই আমার কলমটা যেখানে গিয়ে থামলে এটা পুরোটা প্রবৃদ্ধ কোণ। আর সেই প্রবৃদ্ধ কোণ থেকে বাদ দিতে বলছে বিডিসি এর সম্পূরক কোণ। এটাই বিডিসি এর সম্পূরক কোণ। কেন? কারণ এই 45 সাথে এই কোণটা যুক্ত হইলেই কিন্তু 180 হয়ে যাবে। 180 ডিগ্রি যে কোণ হইতে সাহায্য করবে সেই সম্পূরক কোণ। তাহলে এই কোণটাই হচ্ছে 45 ডিগ্রি বা বিডিসি কোণের সম্পূরক কোণ। এখন আমাকে বলছে কি
প্রবৃদ্ধ কোণ এই জায়গা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত প্রবৃদ্ধ কোণ থেকে বাদ দিতে বলছে সম্পূরক কোণটাকে, এই সম্পূরক কোণটাকে বাদ দিলাম, এই সম্পূরক কোণটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমার হাতে যে কোণটা আছে সেই কোণটা কতটুকু আছে? সরল কোণ, এক সরল রেখা বাকি আছে, এক সরল রেখার উপরে কোণ বাকি আছে, তাহলে সেটা 180 ডিগ্রি। তাহলে ওর আনসার হবে 180 ডিগ্রি। ওকে, আবার একটু বুঝাচ্ছি, অথবা তুমি মানের সাহায্যে বের করতে পারো, কারণ এখানে দেখো এখানে যদি 45টা না দিত তাহলে তোমাকে আমি যেভাবে এখন ভাবাইছি সেভাবে বের করতে হইতো, এভাবে ভাবতে হইতো। কিন্তু যেহেতু এখানে 45 দিছে, তুমি কিন্তু মানের সাহায্য বের করতে পারো। দেখো এটা যদি 45 হয়, এই কোণটা হবে যে 180 মাইনাস 45 অর্থাৎ হচ্ছে 135। এটা যদি 135 হয় তাহলে নিচের পুরোটা কিন্তু 180, এটা পুরোটা 180। তাহলে 180 যোগ 135, 180 যোগ 135, এটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিডিসি, প্রবৃদ্ধ কোণ বিডিসি। এই 180 যোগ 135 এই পুরোটা মিলে হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিডিসি। এখন তোমাকে বলছে প্রবৃদ্ধ কোণ বিডিসি থেকে 45 এর সম্পূরক কোণ যেটা 135 সেটা বাদ দিতে। তো 135 যখন তুমি বাদ দিবা তখন তুমি ফেরত পাবা 180কেই ফেরত পাবা। ওকে, আমি জ্যামিতিকভাবে বুঝাইছি আর এখানে মানের সাহায্য বুঝাইছি, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই ভেবে বের করবা। লাস্ট প্রশ্ন, এ বিন্দু ও বিন্দু ডি। দেখো আমি বলছিলাম বিন্দুকে একটা একটা পয়েন্ট দিয়ে প্রকাশ করতে হয়, মাঝখানে কমা দিয়ে দিয়ে একটা একটা পয়েন্ট প্রকাশ করছে। এখানে দেখো এ বিন্দু, ও বিন্দু, ডি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হলে কোণ এ ও ডি সমান কত? একই সরল রেখায় অবস্থিত মানে আমি একটা সরল রেখা আঁকলাম, এই সরল রেখার উপরেই কোনো একটা বিন্দুর নাম এ, এই সরল রেখার উপরে কোনো একটা বিন্দুর নাম ও, এই সরল রেখার উপরে কোনো একটা বিন্দুর নাম হচ্ছে ডি। এটাকেই বলা হয় এ ও ডি বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। আমাকে জিজ্ঞেস করে কোন এ ও ডি, এ ও ডি এটাই তো এ ও ডি কোণ, এটাই হচ্ছে এ ও ডি কোণ। এ ও ডি সমান কত? তো এ ও ডি দেখা যাচ্ছে যেহেতু এক সরল রেখা আর ও বিন্দুতে মনে হচ্ছে এখানে দুইটা সরল রেখা জোড়া লাগছে এরকম মনে হচ্ছে, এবং দোনোটা রেখা এমনভাবে জোড়া লাগছে এক লাইনে চলে আসছে, ফলে এটা হচ্ছে এক সরল কোণ। এটা কি? এক সরল কোণ। তো এখন এ ও ডি সমান কত জিজ্ঞেস করছে, অপশনে যদি এক সরল কোণ থাকে তাহলে এক সরল কোণ দিয়ে দেবো আনসার, আর যদি এক সরল কোণ না থেকে 180 ডিগ্রি থাকে তাহলে 180 ডিগ্রিকে আনসার হিসেবে দিয়ে দিব। তো এই ছিল এই মানে আমি গত ক্লাসে যে টপিক্সটা পড়াইছি, যে টপিক্সগুলো পড়াইছি সেই টপিক্সগুলোর উপর এক্সামগুলোতে মানে এসএসসি এক্সাম এবং অন্যান্য যে গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো বিসিএস বলো বা গভর্নমেন্ট জবের যে প্রশ্নগুলো আসার চান্সেস থাকে সেই প্রশ্নগুলোর মোটামুটি একটা ধারণা আমি দিছি। এখন প্রশ্ন দুই ধরনের হয়, যে কোনো টপিক্স থেকে প্রশ্ন দুই ধরনের হয়। একটা হচ্ছে তথ্যমূলক হচ্ছে এমসিকিউ, তথ্যমূলক এমসিকিউগুলো কেউ জানা ছাড়া সলভ করতে পারবে না। আরটা হচ্ছে গাণিতিক এমসিকিউ, যেগুলো অঙ্ক করে লজিকের মাধ্যমে বের করতে হয়। তো আমি আজকে যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে গাণিতিক এমসিকিউ, কিন্তু এখান থেকে কিছু তথ্যমূলক এমসিকিউ আসে, সেগুলো জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো জেনে রাখা দরকার, বোঝা দরকার। একবার বুঝলেই তুমি জানতে পারবা, কিন্তু ক্লাস অত্যন্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আর এগুলো লিখতে আমার বোর্ডের জায়গা চলে যাওয়ার কারণে আমি তথ্যমূলক এমসিকিউগুলোকে আলাদা করে ছোট একটা ক্লাস নেব। সেটা যেহেতু তথ্যমূলক সেখানে তোমাকে বোঝানোর খুব একটা বেশি কিছু নেই, সেটা জেনে রাখতে হবে, তোমাকে জানতে হবে, বুঝেই জানবা। কিন্তু এদের মতো ম্যাথমেটিক্যালি লম্বা লেকচার আমার দিতে হবে না, যে কারণে সেগুলোকে আমি একটা আলাদা লেকচারে পাঠিয়ে দিব। তো আগামী ক্লাসে আমরা সেটা করব, আগামী লেকচারে তথ্যমূলক এমসিকিউগুলোকে এক ক্লাসে নিয়ে চলে আসবো। তো আজকে আমরা যে প্রশ্নগুলো এখানে দেখাইছি এই প্রশ্নগুলো কিন্তু মানে মানে অবাক করার বিষয় যে এতই বেসিক লেভেলের এতই সহজ প্রশ্ন এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষাগুলোতে আসতেছে, অথচ স্টুডেন্টরা এগুলোকে আন্দাজে দাগাইয়া চলে আসে। আন্দাজে দাগানোর মূল কারণটা হচ্ছে জ্যামিতি, মানে জ্যামিতি থেকে আসছে মানেই স্টুডেন্ট আন্দাজে দাগাবে। অথচ আমরা গত ক্লাসের টপিক্সটা যদি কেউ একজন দেখে, আমার বিশ্বাস সে যদি সেটাতে মনে রাখার চেষ্টা করে কোনটা সমকোণ, কোনটা পূরক কোণ, কোনটা সম্পূরক কোণ, কোনটা বিপরীত কোণ, এগুলো যদি কোনটা প্রবৃদ্ধ কোণ, এগুলো যদি কোনো একটা স্টুডেন্ট মনে রাখার চেষ্টা করে, তো আজকের এই যে টাইপের প্রশ্নগুলো আসছে এই টাইপের একটা প্রশ্ন তার মানে আন্দাজে দাগায় আসার কোনো দরকার পড়বে না। তো পরীক্ষায় 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় এসএসসি পরীক্ষায় 30টা অবজেক্টিভ আসে, সেখান থেকে 10 পেলে পাস হয়। সে যদি 9ও পায় তাকে কিন্তু দয়া করে 1 দিবে না। সে যদি খাতায় যদি 23 না পেয়ে 22 পায় তাকে টিচার হয়তো বা কোনো কারণে 1 দিয়ে 23 করে চাইলেও দিতে পারে। কিন্তু এমসিকিউতে 1 নাম্বার এতটা গুরুত্বপূর্ণ যে সে 9 পাইলে সেটা 9ই থেকে যাবে, সেখানে টিচারের হাত দেওয়ার কোনো জায়গা থাকে না, কারণ এটা একটা মেশিনের মাধ্যমে কাটা হয়, সেই এখানে নাম্বারটি ইনপুট করে দেয় সে কত পাইছে, টিচারের সেখানে আর হাত দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো যাই হোক, সেজন্য এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ এখান থেকে আসছে আর তুমি সেটা পারছো, তাও কিন্তু তোমার জন্য অনেক বেনিফিটেড হবে। আর এগুলো অত্যন্ত কম পরিশ্রমে তুমি একটা এমসিকিউ পেয়ে গেছো বলে আমি মনে করব।
তো আমরা আগামী ক্লাসে ওই তথ্যমূলক যে এমসিকিউগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।